জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে লড়াই ও সংগ্রামের যে ইতিহাস রয়েছে সে সকল সংগ্রাম ও লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। তিনি বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির দলীয় প্রথম কর্মসূচি শুরু করে। এরপর রায়ের বাজার ২৪শে গণ আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাবেন দলটির নেতাকর্মীরা। এ সময় সদস্য সচিব আক্তার হোসেন বলেন যে ৭১-এ পাওয়া স্বাধীনতার মূল মন্ত্র ৫৪ বছর ধরে অধরা রয়ে গেছে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে বাংলাদেশ নির্মাণে এনসিপি কাজ করে যাবে। দোয়া চাই যাতে করে যে তরুণদের ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে, যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে, সকল ঘরানার মানুষকে, সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মুক্তপন্থী বাংলাদেশে আমরা সূচনা করতে পারি। জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ধুলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সহ ৭ জন আহত হয়েছেন। গত রাতে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ৫ শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিকেল ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা জানান, নির্মাণাধীন ঢালাইয়ের উপরে শিক্ষার্থী নাহিদ হাসান পা দিলে স্থানীয় কয়েকজন তাকে ধাক্কা দেয়। শুরু হয় বাগবিতণ্ডা। এরপর ওই শিক্ষার্থীকে মারধরও করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনার প্রতিবাদ জানালে তাদের উপর হামলা করে স্থানীয়রা। পুরো ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। রমজান মাসে সিলেটের গোয়াইনঘাটের নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি। প্রতিদিনই মাছ, মাংস ও শাকসবজির দাম বাড়ছে। রমজানের শুরুতেই বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ চান ভোক্তারা। পেঁয়াজ, রসুন, ভোলা ও ডালের দাম নিয়ন্ত্রণে থাকলেও সয়াবিন তেল, মাছ, মাংস, মশলার দাম বাড়তি। গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। গোয়াইনঘাটের বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, পেঁয়াজ, ছোলা, ডাল, রসুনের দাম অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা কম। তবে সয়াবিন তেল ও বিভিন্ন মশলার দাম বেড়েছে অস্বাভাবিক। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের মাংসের দাম কেজি প্রতি বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম আদায় করছেন, অভিযোগ ক্রেতাদের। গোয়াইনঘাটের আড়তে পেঁয়াজ কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা, রসুন কেজি প্রতি ১০ থেকে ২৫ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২১০ টাকা কেজিতে। বেড়েছে গরুর মাংসের দামও। ৭৫০ টাকা কেজি গরুর মাংসের দাম এখন ৭৮০ টাকা। ৫০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। বিক্রেতারা জানান, বাজারে হঠাৎই ব্রয়লারের সরবরাহ কমে যাওয়ায় পাইকারি ও খুচরা বাজারের দাম বেড়েছে। কাজ কাম কম, ব্যবসা বাণিজ্যের মধ্যে রুজি কম, মাছ তরকারি, তেল মেল সব দাম কমে যায়। বিভিন্ন মশলার দাম যেভাবে বাড়ছে, এভাবে তো আমরা যে সাধারণ মানুষ এগুলো কিনে খাওয়া আমাদের জন্য সম্ভব না। আমরা সাধারণ মানুষ, আমরা এত দাম দিয়ে কেমনে কিনা খাবো? আসলে তাদের ভাষণটা ওই পর্যন্ত, সংসদ পর্যন্ত, কিন্তু মার্কেটে আসে নাই। রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে দাবি করছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলেও জানানো হয়। আমরা এই অভিযান আরো জোরদার হবে এবং আশা রাখছি যে একটা নিয়ন্ত্রিত পর্যায়ে থাকবে। দ্রুত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে মাই টিভি বিশেষ। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য থাকে সবসময়, কিন্তু রমজান মাস আসলেই তা বেড়ে যায় কয়েক গুণ। ইফতারের সাথে প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি দেওয়া হয় এবং বাজারে তৈরি করা হয় কৃত্রিম সংকট। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালালেও তার তেমন কোনো সুফল মেলে না বলে জানালেন ভোক্তারা। সাইদুর রহমান নাবিরের রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবারেও অনেকটাই একই চিত্র। রমজান মাস আসলেই বাজারে দেখা যায় কয়েকটি পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট।
আর এসব পণ্যগুলো মানুষের ইফতারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর এই সুযোগটি কাজে লাগিয়ে বাজারে এবারও সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে বেগুন, শসা ও লেবুর। পাশাপাশি কৃত্রিম সংকট দেখানোর পায়তারা চালাচ্ছে ভোজ্য তেল সহ কয়েকটি পণ্যের। 120 টাকা 150 টাকা হালি চাচ্ছে। ওদের কাছে জিজ্ঞাসা করলে মনে হয় যে এমন পরিস্থিতিতে লেবু ইম্পোর্ট করে নিয়ে আসছে বাইরে থেকে। কম আসার কারণে দামটা একটু বেশি আর এমন পরিস্থিতি উত্তরণে বাজার ক্রেতাদের নাগালে রাখতে প্রতিদিনই অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পণ্যের গুণগত মান নিশ্চিতে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। একদিকে অভিযান, অন্যদিকে ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতা। ভোজ্য তেলের সংকট এখনও কাটেনি, এ বিষয়ে সরবরাহকারীদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। সিন্ডিকেট না থাকলে গেল কোথায়? এই পর্যন্ত আনছে, এখন বাজারে তেল নাই কইলেই চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই এই দুই সংস্থার সর্বোচ্চ কর্তা 2 উপদেষ্টাও নেমেছেন বাজার মনিটরিংয়ে। তবে কোনো কিছুতেই অভিযোগ বন্ধ হচ্ছে না ক্রেতাদের। তো ভাবছিলাম আমাদের নতুন সরকার আসছে, উপদেষ্টাগণ আমাদের সুলভমূল্যক জিনিসপত্র খাওয়াবে, কোনো সুযোগ হচ্ছে না। আমরা এই অভিশাপে বেরোতে পারতেছি না। সিন্ডিকেট বন্ধের পাশাপাশি ভোজ্য তেল সংকটের কারণ অনুসন্ধানে কাজ করা হচ্ছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আগামী আপনাকে টাইম দিচ্ছে যে সর্বোচ্চ 15 দিনের মধ্যেই যদি পারি, এবং সর্বোচ্চ 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে। এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। শুধু অভিযান কিংবা আশ্বাস নয়, সমস্যা সৃষ্টির মূল জায়গা চিহ্নিত করে সমাধানের দাবি জানান ভোক্তারা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়ক। দ্রুত গতিতে এগিয়ে চলছে এ সড়কের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে চলতি বছরের শেষের দিকে পুরো কাজ সম্পন্ন হবে। শেষ হলে খুলে যাবে স্বপ্নের দুয়ার, অবসান হবে দীর্ঘদিনের যানজট ও সীমাহীন দুর্ভোগ। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দ্রুতগতিতে এগিয়ে চলছে মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়কের কাজ। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করতে এখন দ্বিতল সড়কে চলছে ডেস্ক স্ল্যাব বসানোর কাজ। পাইল, পিয়ার ও ডেস্ক প্যানেল সহ প্রকল্প জুড়েই চলছে বিশাল কর্মযজ্ঞ। দিনরাত প্রকল্প সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টায় দৃশ্যমান হয়ে উঠছে দ্বিতল সড়কটির অধিকাংশ অবকাঠামো। এই বীজটা আমাদের অত্যন্ত দরকার। এই মুন্সিগঞ্জবাসী একটা স্বস্তির জায়গা, বিশ্বাসের জায়গায় এই বীজটা যেন অতি দ্রুত এই ফাইবারটির যেন কাজ শেষ হয়। মুন্সিগঞ্জবাসীর যে ভোগান্তি আজকে 20 বছর ধরে আমি দেখতেছি যে রাস্তা ওই রাস্তায় আছে। আমরা ঢাকা থেকে দেখা গেছে 10 মিনিটে 20 মিনিটে আসতে পারি, এই জায়গায় আমরা 3 ঘন্টা 4 ঘন্টা লাগে যানজট হইলে। আমাদের এই মুন্সিগঞ্জে আজকে 20 বছর ধরে ধুলাবালি, রাস্তাঘাট অবস্থা ভয়াবহ। আজকে একটা ফ্লাইওভারের কাজ চলতেছে, হয় না। ফ্লাইওভারটা হলে মানে তীব্র যানজটটা যে এটা আর ভোগান্তি মুন্সিগঞ্জের মানুষের আর পোহাতে হবে না। ফ্লাইওভারের লেগে অনেকদিন ধরে চলতেছে কাজ, মানে যাতায়াতের সমস্যা, যানজটের সমস্যা। ফ্লাইওভারটা যদি চালু হয়ে যায় তাড়াতাড়ি উত্তর চলে হলে মানুষের যাতায়াতের ভালো সুবিধা হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর সহজ যোগাযোগের জন্য পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে 6 লেনে 310 মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ 2 দিকে প্রসারিত হবে। পাশাপাশি পঞ্চবটি মোড় থেকে শীতলক্ষা 3 সেতুর গোলচত্বর হয়ে মুন্সিগঞ্জের মুক্তাপুর সেতু পর্যন্ত হবে 4 লেন সড়ক। এর মধ্যে পঞ্চবটি থেকে চর সৈয়দপুরের শীতলক্ষা 3 সেতু পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ 2 লেন সড়ক হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাকি 2 লেন নিচতলায়। নিচতলা ফ্রি হলেও দোতলা সড়কে চলাচলে লাগবে টোল। ফ্লাইওভারটা তাড়াতাড়ি হয় তোলে মনে করেন ঢাকা থেকে মুক্তারপুর যাইতে 20 মিনিট লাগবো। এখন এই রাস্তার যদি ফ্লাইওভারটা যদি হয় তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। আগে এই রাস্তাটা থেকে চলাফেরা করতে আমাদের খুব সুবিধা হইতো, কোম্পানিগুলো ছোট ছিল। পুরা মুন্সিগঞ্জ প্লাস নারায়ণগঞ্জ সবার জন্য ভালো হইতেছে। এই ফ্লাইওভার হলে অনেক ধরনের উপকার হইব, যেরকম যানজট কম লাগবে। প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হওয়ার পর যানজট এড়িয়ে এই সড়কে যোগাযোগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে জানান প্রকল্পের প্রকৌশলী। মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ আমাদের টোটাল অ্যাডগ্রেডের রাস্তা হচ্ছে 10.813 কিলোমিটার। আমাদের রাস্তা প্রশস্তকরণ এবং দোতলা রাস্তা দুইটাই কাজ চলমান আছে। আমাদের কাজের অগ্রগতি 55% পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং কি আমরা আশা করতেছি খুব দ্রুত সময়ের ভিতরে
কাজটা শেষ করার জন্য। 2242 কোটি 77 লাখ টাকার প্রকল্পের কাজের অগ্রগতি 47%। 2025 সালে প্রকল্পের কাজ শেষ হলে এই পথে যানবাহনের গতি বাড়বে প্রায় 5 গুণ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার চরাঞ্চল সহ অনেক এলাকায় বাড়ছে তামাক চাষ। তামাকের রাজত্বে দিন দিন হারিয়ে যেতে বসেছে অন্যান্য ফসলের চাষাবাদ। গত বছরের তুলনায় এ বছর এই পাতার চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। সেই সাথে কমছে জমির উর্বরতা এবং বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। প্রতিনিধি আনিস খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। যে জমিতে একসময় ধান শাকসবজি আবাদ হতো সে জমি এখন দখল করেছে তামাক। এই দৃশ্য টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার। বহুজাতিক তামাকজাত কোম্পানির প্রলোভন ও অধিক মুনাফার আশায় তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন এ অঞ্চলের কৃষকেরা। কৃষকরা জানায় বীজ সার কেনার জন্য নগদ অর্থসহ উপকরণ সরবরাহ ও নিয়মিত তদারকিও করেন কোম্পানির প্রতিনিধিরা। এসব সুযোগ সুবিধার পাশাপাশি দাম ভালো পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি জেনেও তামাক চাষে ঝুঁকছেন তারা। তামাকের টাকাও ভালো, কোম্পানির লোন টোন দেয়। ভালো জমি নিয়ে চাষ করছি, 500 ডিসমাল জায়গা বুনছি। তামাকের পয়সা লাভ বেশি, দাম বেশি, পয়সা পাওয়া যায় বেশি। তামাক চাষে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে নষ্ট হচ্ছে জমির উর্বরতা, ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশের। যে কোনো ফসল করছি সব নিয়ে ধরা খাইছি না, তামাক বুনছি হলে খেলে সব ধরা খাই না। তামাক বুনছি আবার সবার এই যে টমেটোর দাম মানে কমে যাওয়া নেই, পরে তামাক বুনছি। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে অন্যান্য ফসল চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদেরকে তামাক চাষে নিরুৎসাহিত করে যাচ্ছি এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমরা অন্যান্য ফসল যেমন ভুট্টা, সরিষা, ধান, গম এই সমস্ত ফসলে তাদেরকে আমরা উৎসাহিতের মাধ্যমে তামাক চাষটা আমরা ধীরে ধীরে নির্মূল করার প্রত্যয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় এবার 13 হেক্টর ও দেলদুয়ার উপজেলায় 3 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় দিনাজপুরের পার্বতীপুরে বিপুল সংখ্যক চুরি যাওয়া রেল লাইনের কাটা অংশ উদ্ধারের পর রহস্যজনকভাবে আবারও চুরির অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের খায়ের পুকুর হাট এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে রাস্তার উপর ও রেল লাইনে মোট 45 পিস কাটা লাইনের অংশ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টরা। এ সময় রাস্তার উপর থাকা 9 পিস উদ্ধারের পর 36 পিস ঘটনাস্থলে রেখে আসা হয়। সকালে এসব মালামাল উদ্ধার করতে গেলে 32 পিস রেল লাইন সেখান থেকে আবারও চুরি যাওয়ার ঘটনা ঘটে। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ধনবাড়িতে মরিচ প্রদর্শনী পরিদর্শন করেছে ধনবাড়ি উপজেলা কৃষি বিভাগ। সোমবার ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বাসনিয়োগী এলাকায় এ প্রদর্শনী পরিদর্শন করেন ধনবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজিদুল ইসলাম। পরিদর্শনকালে উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, এনামুল হক, ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মাই টিভির সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার শফিউল সারোয়ার। পুলিশ সুপার জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে। পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত 1 জোড়া কানের দুল ও কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত করাত, কয়েকটি হাসুয়া, একটি প্লাস এবং একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পঞ্চগড়ের তেতুলিয়ার উপজেলার একটি বাড়িতে এবং টাঙ্গাইল জেলার স্কুল বাসে সংঘটিত ডাকাতের ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাত সদস্যের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এদিকে রোববার তেতুলিয়া থেকে ভজনপুর দিয়ে বাস যোগে ডাকাতরা পালানোর সময় ভজনপুর চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি করলে 5 জন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে 12,000 টাকা সহ সোনা, রূপার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আইনাল হক, শরীফুল ইসলাম, হাসানুর, তহিদুল ইসলাম এবং আনোয়ার হোসেন এবং তারা
ম্যাক্সিমামই হলো রংপুর এলাকার সদস্য। 8 জনকে ধরেছি, আমরা জানি যে জেনেছি যে 7-8 জন ওরা ছিল। মানিকগঞ্জের ঘিউরে জন্ম মৃত্যুর নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলার জাবরা খানপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়াল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী। রব্বুল আলামিন আপনি